কন্নিচিওয়া। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ 46তম পাঠের মূল বাক্য হচ্ছে 帰国する前に雪を見ることができて幸せです。 দেশে ফেরার আগে তুষার দেখতে পেরে আমি আনন্দিত। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। তার জন্মদিনের পার্টি শেষ হওয়ার পর তাকে ডরমিটরিতে পৌঁছে দিতে চাইল কেন্তা। তারা যাত্রা করা মাত্র রাতের আকাশ থেকে তুষার পড়তে লাগলো। তাহলে চলুন শুনি 46তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হল 帰国する前に雪を見ることができて幸せです。 দেশে ফেরার আগে তুষার দেখতে পেরে আমি আনন্দিত। もしかして雪？これは粉雪。粉のようにサラサラしているでしょ。帰国する前に雪を見ることができて幸せです。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্নার দেশ থাইল্যান্ডে তুষারপাত হয় না, তাই এবারই প্রথম তুষার দেখার সুযোগ ঘটল তার। もしかして雪？ সম্ভবত তুষার। もしかして কথাটির অর্থ হল মনে হচ্ছে, বোধ করি, সম্ভবত ইত্যাদি। 雪 অর্থ হচ্ছে তুষার। লক্ষ্য করুন, এই বাক্যটি ঊর্ধ্বমুখী স্বরভঙ্গির একটি প্রশ্ন। কেন্দা জবাব দিল これは粉雪。 এটা হচ্ছে গুঁড়ো তুষার। これ মানে এটা, は যথারীতি বাক্যের মূল প্রসঙ্গের পরে বসেছে। 粉雪。 মানে গুঁড়ো তুষার। 粉のようにサラサラしているでしょ。 পাউডারের মতো হালকা, শুষ্ক, মিহি এবং ঝরঝরে, তাই না? 粉 অর্থ হলো পাউডার বা গুঁড়ো। 粉のように মানে হলো পাউডারের মতো বা পাউডার সদৃশ। のように এই কথাটির অর্থ সদৃশ বা এর মতো। サラサラ মানে হালকা, শুষ্ক, মিহি এবং ঝরঝরে। এটি একটি ধন্যাত্মক শব্দ। এরপরে আছে している এটি হলো আবিধানিক রূপ। এই ক্রিয়ার প্রযুক্ত রূপটি হলো しています。 অর্থাৎ কোন একটি অবস্থা প্রকাশ করা। ধন্যাত্মক শব্দের সঙ্গে স্তেইমাস জুড়ে দিয়ে কোনো জিনিসের অবস্থা প্রকাশ করা যায়। でしょ মানে হলো তাই না। এর পূর্ণ রূপটি হলো でしょ আগে আমরা শিখেছিলাম দেশো হলো অনুমান প্রকাশের অভিব্যক্তি। এখানেও কি তাই? না। যদি দেশ কথাটিকে সংক্ষেপে এবং ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বলা হয় でしょ তাহলে এর মাধ্যমে শ্রোতাকে কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়া হয় বা তার জানা কোনো বিষয় নিশ্চিত করে নেওয়া হয়। এরপর আন্না বলল 帰国する前に雪を見ることができて幸せです。 দেশে ফেরার আগে তুষারপাত দেখতে পেরে আমি আনন্দিত। 帰国する মানে নিজের দেশে ফিরে যাওয়া, স্বদেশে প্রত্যাবর্তন করা। 帰国 অর্থ হলো স্বদেশ প্রত্যাবর্তন। আর する মানে হলো করা, এবং এটি আবিধানিক রূপ। এর বিস্তারিত রূপটি হচ্ছে します。 একসঙ্গে মিলে কিকোকু শিমাস হয়ে যায় যৌগিক ক্রিয়া, যার অর্থ স্বদেশে প্রত্যাবর্তন করা, মানে নিজের দেশে ফিরে যাওয়া বা আসা, তাই না? ঠিক ধরেছেন। তার মানে হলো আন্নার 1 বছর বিদেশে পড়াশোনার মেয়াদকাল ফুরিয়ে আসছে। 前に কথাটির অর্থ হলো আগে, অর্থাৎ কোনো কিছুর আগে। এতে আছে 前 অর্থাৎ কিছুর আগে বা পূর্বে, এবং に সময় নির্দেশক পার্টিকেল 雪 মানে হচ্ছে তুষার, এবং を যথারীতি বাক্যের কর্মপদের পরে বসেছে। আচ্ছা, 見る কথাটির অর্থ তো আপনাদের জানা, তাই না? এই আবিধানিক রূপটির বিস্তারিত ক্রিয়ারূপ হলো 見ます。 অর্থাৎ দেখা, আর こと মানে ব্যাপার, বিষয় ইত্যাদি। ক্রিয়াপদের আবিধানিক রূপের সঙ্গে কত যুক্ত করে ক্রিয়া বিশেষ্য তৈরি করা যায়, তাই 見ること অর্থ হবে দেখার বিষয় বা ব্যাপার, ঘটনা ইত্যাদি। এরপরে আছে পার্টিকেল が যা কর্তা নির্দেশ করে। できて কথাটি হচ্ছে できます。 অর্থাৎ পারা বা সক্ষম হওয়া ক্রিয়ার তে রূপ। এক্ষেত্রে তে রূপ ব্যবহারের মাধ্যমে বাক্যের কারণবোধক অংশ গঠিত হয়েছে, আর পরের অংশে আছে পরিণতি। 幸せ অর্থ হলো আনন্দ বা সৌভাগ্যের ব্যাপার। です。 যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। মনে হচ্ছে কেন্তার সঙ্গে তুষার উপভোগ করতে পেরে আন্না খুব খুশি। এবার চলুন আরেকবার শুনে নিই আমরা 46তম পাঠের কথোপকথন।
আজকের মূল বাক্যটি হলো 帰国する前に雪を見ることができて幸せです。 দেশে ফেরার আগে তুষারপাত দেখতে পেরে আমি আনন্দিত। もしかして雪？これは粉雪。粉のようにサラサラしているでしょ。帰国する前に雪を見ることができて幸せです。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই অংশে। আজ আমরা জেনেছি কিকোকু সুরু মাইনি অর্থ হল নিজের দেশে ফেরার আগে। এরকম কোনো কিছুর আগে বোঝাতে মাইনি কথাটির ব্যবহার বিস্তারিত বুঝিয়ে দিন না। আসুন টিচারকে জিজ্ঞেস করা যাক। 私が教えましょう。 টিচার বললেন 前に অর্থাৎ আগে কথাটি দিয়ে বোঝানো হয় অন্য কোনো কিছু ঘটার আগে, ঘটে, ঘটবে অথবা করতে হবে এমন কোনো ব্যাপার। এসব ক্ষেত্রে যে ক্রিয়ার আগে বোঝাতে চাই সেই ক্রিয়ার আবিধানিক রূপের সঙ্গে মাইনি যুক্ত করতে হবে। অতীতে ঘটে যাওয়া কোনো ক্রিয়ার আগে বোঝাতেও সেটির আবিধানিক রূপের সঙ্গেই মাইনি যুক্ত করতে হবে, অতীত রূপের সঙ্গে নয়। তাহলে খাবার খাওয়ার আগে আমি হাত ধুয়েছিলাম, এই কথাটির জাপানি কি হবে? খাবার অর্থ হলো ご飯 আর খাওয়া মানে 食べます。 এই ক্রিয়াটির আবিধানিক রূপ। 食べる হাত শব্দটির জাপানি 手 এবং ধোয়া মানে 洗います。 যার অতীত রূপ। 洗いました。 তাহলে পুরো কথাটির জাপানি হবে ご飯を食べる前に手を洗いました。 অন্যদিকে কোনো কিছু করার পরে বোঝাতে 後で কথাটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে ক্রিয়ার তা রূপের পরে যুক্ত হয় আতদে। আপনারা জানেন ক্রিয়ার তা রূপ দিয়ে অতীত বা সম্পন্ন ক্রিয়া বোঝায়, কিন্তু আতদে ব্যবহারের ক্ষেত্রে বাক্যের কাল যাই হোক না কেন সব সময় ক্রিয়ার তা রূপের সঙ্গেই এটি যুক্ত হবে। ধরুন জাপানিতে বলতে চাই খাবার খেয়ে আমি থালা বাসন ধুয়ে রাখি। এটি নিত্যদিনের ঘটনা বা অভ্যেস হলেও খাওয়া কথাটির তা রূপ অর্থাৎ 食べた এক্ষেত্রে ব্যবহার করতে হবে। থালা বাসন মানে 皿 আরো মার্জিতভাবে বললে お皿 অতএব পুরো কথাটি হবে ご飯を食べた後でお皿を洗います。 তাহলে মনে রাখার মতো সারসংক্ষেপ হচ্ছে এরকম। কোনো কিছু ঘটার আগে বোঝাতে 前に কথাটি যুক্ত হয় ক্রিয়ার আবিধানিক রূপের সঙ্গে, আর কিছু ঘটার পরে বোঝাতে ক্রিয়ার তা রূপের সঙ্গে 後で যুক্ত করতে হবে। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পড়ব। এগুলো হচ্ছে প্রাকৃতিক, যান্ত্রিক বা আচরণ প্রকাশক শব্দ। আজ শেখা যাক তুষার সম্পর্কিত কিছু ধন্যাত্মক শব্দ। チラチラ শুনলেন? チラチラ এই কথাটি দিয়ে বাতাসে ভাসমান পেজা তুলোর মতো হালকা তুষারকে বোঝানো হয়। তাহলে যদি বলি চিরা চিরা তুষার পড়ছে, ঠিক হবে? একদম ঠিক, তবে জাপানিতে বলতে হবে। আর দীর্ঘক্ষণ ধরে তুষার পড়তে থাকলে বলা হয় コンコン কোন কোন? বুঝলাম, মনে হচ্ছে কাশির ক্ষেত্রে ঠিক একই রকম ধন্যাত্মক শব্দ শুনেছি। ইন্টারেস্টিং। শুনলেন ধন্যাত্মক শব্দ チラチラ এবং コンコン ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে 今日は হালকা তুষার হচ্ছে কোনায়ুকি। তুষারের মাঝে প্রচুর পানি থাকলে বলা হয় বোতানিউকি। বোতান একটি ফুলের নাম, যাকে পিউনি ফুল নামেও অনেকেই চেনেন। বলা হয় বড় আকারের তুষারখণ্ড দেখতে ঠিক পিউনি ফুলের সাদা পাপড়ির মতো মনে হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? এই পাঠের মূল বাক্য ছিল 帰国する前に雪を見ることができて幸せです。 দেশে ফেরার আগে তুষারপাত দেখতে পেরে আমি আনন্দিত। আগামী পর্বে আমরা জানব বিশ্ববিদ্যালয়ে আন্নার শেষ ক্লাসে কি ঘটল। বন্ধুরা সঙ্গে থাকছেন তো? তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।